সেটা হচ্ছে সেটা হচ্ছে আহ, যে কোনো একজন আপু বলেন, এখন আপুদের ফিডব্যাকটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো ফার্স্ট ইমপ্রেশনে একটা একটা মানুষকে আপনার ভালো লাগছে, দেন নেক্সট কি? ওই মানুষ যদি আপনাকে কোনো কিছু বলতে আসে বা আপনার নাম্বার চাই, দিয়ে দিবেন? বা একটা মানুষ, কখন আপনি একটা একটা ছেলেকে আপনার নাম্বার দিবেন? ধরেন ফার্স্ট ইমপ্রেশনে ভালো লাগছে, নাম্বারটা কখন দিবেন? আপু আপনার নেটওয়ার্ক ভাই, বোঝা যাচ্ছে না। আপনার নেটওয়ার্ক ঠিক হলে নাম্বার দিবে ভাই। আপু আপনার নেটওয়ার্ক প্রবলেম, বোঝা যাচ্ছে না। আফরোজ আপু, আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তো, যার জন্য আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, এটা আমাকে জানা জরুরি, যে জরুরি যে কোনো একজন বলেন, কারণ এক্সাম্পলটা আপনাদের ফান করতে করতে আমরা শিখি, দেন আপনাদের মনে থাকবে বা বিষয়টা আমার বোঝাইতে সুবিধা হবে। আফরোজ আপু, আপনি এখন আনমিউট করে বলতে পারেন, বা অন্য কোনো আপু আপনারা বলতে পারেন যে ফার্স্ট ইমপ্রেশন ভালো হইলো, কখন আপনি তাকে নাম্বার দিবেন বা আদৌ নাম্বার দিবেন কিনা। নাম্বার ভাইয়া, কারণ নাম্বার দিলেই যে ফিলিংসটা ছিল ওই ফিলিংসটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাইলে কি রিক্রুটমেন্ট হবে না ইন্টারভিউর সময়? আচ্ছা, আমরা আবার এতে চলে আসছি, বিশেষ করে যখন ফার্স্ট ইমপ্রেশন তৈরি হবে, তখন সে যা বলবে তার প্রতি একটা পজিটিভনেস থাকবে, একটা পজিটিভ ভাইব থাকবে। আচ্ছা, এখানে ইন্টারভিউ নিছেন কে কে আছেন? ইন্টারভিউ নিছেন জীবনে, দিছেন না নিছেন? আমি নিছি ভাইয়া। আর কে নিছেন? মাইনেছি ভাই। আর কেউ না এখানে ইন্টারভিউ নিছেন? একটু শেয়ার করেন তো, এই যে আমি ফার্স্ট ইমপ্রেশনের কথা বলতেছি, যারা যেমন ইন্টারভিউ নিছেন, সো এরকম কি কোনো ইফেক্ট আসছে? ফার্স্ট ইমপ্রেশন ভালো ছিল, তারপর হচ্ছে মানে তার দিকে একটা পজিটিভ একটা মাইন্ডসেট তৈরি হয়, এরকম কি হয় আপনাদের? অবশ্যই ভাই। মেজানুর ভাই, এক- হ্যাঁ ভাইয়া। একটা সুন্দরী মেয়ে দেখলে কি মানে নাম্বার বেশি দেন? মিজানুর ভাই, জি ভাইয়া। মানে না, সুন্দরী হলে বিষয়টা নাম্বার বেশি আসলে দেন? নাম্বার বেশি এমন না। নাম্বার তো আসলে ভাইয়া বোর্ডে মেম্বার থাকে তো, সবার ক্যালকুলেশন করে নাম্বারটা হয় আর কি। না, তবে আপনার হ্যাঁ, কি কিছুটা নাম্বার বেশি এমন। দিতে মন চায়? হ্যাঁ, এরকমটা কিছুটা কাজ করে ব্রেন থেকে। এ তো প্রফেশনালিজমের বাইরে চলে গেল ভাই। এক্স্যাক্টলি ভাই, সো এরকম কখনো হতে পারে না। এই জন্য আপনি না আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাকে বলতেছি। সো এরকম যদি আমাদের মেন্টালিটি হইতো যে তার সুন্দর ড্রেস আপ বা সুন্দর অঙ্গভঙ্গি বা তার বডি ফিটনেস দেখে যদি নাম্বার দিয়ে দিতাম আমরা, ফার্স্ট অফ অল, তাহলে এত জিনিসের ডিপার্টমেন্টে কাজ করতে পারতাম না। আর হচ্ছে তাইলে তাইলে যে অর্গানাইজেশনগুলোতে আমি কাজ করছি, তাইলে এখানে কোনো অসুন্দর মানুষ, মানে আমরা যেটাকে অসুন্দর বলি কোন অর্থে, মানে বাহ্যিক অর্থে, ওইরকম কোনো মানুষ তাহলে অর্গানাইজেশন ঢুকতেই পারতো না। সো ওইটা কখনোই কাজ করে না। ইন্টারভিউটা হচ্ছে একটা হট সিট। যখন আমি ইন্টারভিউ চেয়ারে বসবো, তখন যারা আমরা এইচআর প্রফেশনাল বা যারা আপনি ইথিক্স যদি মেনটেন করতে চান, মানতে চান, হ্যাঁ, সো ওই জায়গাটাতে আপনি চরম প্রফেশনাল চলে আসবেন। ইভেন আমি আপনাকে রিসেন্ট কিছু এক্সাম্পল দিচ্ছি, রিসেন্ট কিছু, আমরা অনলাইন তো ইন্টারভিউ নেই। সো এক এক সময় এক একজন তো এক এক ভাবে আসে, কারো ফটো ফেস অনেক ভালো, কাউকে অনলাইনে অনেক অনেক সুন্দর দেখায়। তো ওটা প্যানেল মেম্বাররা ফাইজলামি করে যে এটা তো ভালো, এটা ভালো, এটা নিয়ে নেন, নাম্বার দিয়ে দেন। হ্যাঁ, ওইটা ফাইজলামি পর্যন্ত সীমাবদ্ধ থাকে। কিন্তু নাম্বার দেওয়ার আশা, নাম্বার যখন আমরা করি, তখন আসলে সে যা বলছে সেটার উপর বেস করে আমরা নাম্বার দেই। তাইলে ইমপ্রেশনটা কেন দরকার? ইমপ্রেশনটা এই জন্যই দরকার যেন আপনার মধ্যে একটা পজিটিভনেস তৈরি হয়। এখন ধরেন ফর এক্সাম্পল, এমন একজন ইন্টারভিউ দিতে আসলো, যার হচ্ছে ড্রেস আপের কোনো সেন্সই নাই। হ্যাঁ, আপনি একটা প্রফেশনাল কি নিবেন যার ড্রেস সেন্সই নাই? এরকম লাল কট করা একটা জামা পরে আসছে, একটা পার্টি ড্রেস পরে আসছে, সো সে কিন্তু প্রথমে বাদ হয়ে যাবে। আমি রিসেন্টলি একজনকে ইন্টারভিউ থেকে, মানে সে খুব ভালো ইন্টারভিউ দিছে, তাকে আমি বাদ দিছি বিকজ অফ সে অনলাইনে টি শার্ট পরে পরীক্ষা দিছে। এটার জন্য আমি একজনকে বাদ দিয়ে দিছি, বিকজ এটাতে শো করে যে তার মধ্যে কোনো সিরিয়াসনেস নাই। সো এটা হয়তো অনেকের ভালো লাগতে পারে, কিন্তু এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা এখন একদম যদি টপিকে যাই, ফার্স্ট অফ অল এই ফার্স্ট ইমপ্রেশন কথাগুলো বলার পিছনের কারণগুলো হচ্ছে এটা, যে ফার্স্ট ইমপ্রেশন তৈরি করার জন্য আপনাকে ডেফিনেটলি আপনার ফর্মাল ড্রেস আপ হতে হবে। এখন ফর্মাল নিয়ে তো আমার কথা বলার কিছু নাই, যে ফর্মাল মানে কি, এটা কি বলতে হবে আপনাদের কাউকে?
জি না না ভাই। না ভাই, না না, ঠিক আছে। আচ্ছা, আমি আপুদেরকে জিজ্ঞেস করি, আপুরা আপনাদের জন্য ফর্মাল কি জেনে বলেন। ফিমেলদের জন্য ফর্মালটা কি? কারো কোনো আইডিয়া নাই? ফিমেলদের জন্য ফর্মাল ড্রেস বলতে কি বোঝাচ্ছি? আমরা তো মেলদের জন্য হচ্ছে আমরা জানি, রাইট? ফিমেলদের জন্য ফর্মালটা আপনারা কি বোঝাতে, মানে ফর্মাল বলতে আপনারা কি বোঝেন? এমনি নর্মাল থ্রি পিস যেটা বাট মানে হেভি নর্মাল মানে গর্জিয়াস হবে না এরকম কিছু। নর্মাল থ্রি পিস হলেও ফুল স্লিভ যেটাকে বলা হয়, হ্যাঁ, ফুল স্লিভ যেটাকে বলা হয়, ফুল স্লিভ, এবং আপনারা শাড়িও পরতে পারেন। সো আচ্ছা, ফর্মাল নিয়ে কোনো কথা বলার কিছু আছে? বাট চেষ্টা করবেন এমন কোনো কালার না পরে যাওয়ার জন্য। রেড কালার, ব্ল্যাক কালার, পার্টি ড্রেস, এক কালার পরে যাওয়ার চেষ্টা করবেন, যেটা আপনার মার্জিত মনে হয়, হ্যাঁ। সো জি ড্রেস জি। আপের উপরে আপনার অনেক বড় একটা ইম্পর্টেন্ট, মানে এই ইমপ্রেশন তৈরি করার জন্য সব বড় একটা জায়গা হচ্ছে ড্রেস আপ। সো বি ফর্মাল। এবং ফর্মাল যদি কি হয় কেমন হয়, আপনার ইউটিউবে সার্চ দিলে এটা নিয়ে ডিটেলস পারবেন, সেটা নিয়ে ডিটেলস আর কথা না বাড়াই। এবার আসেন কিছু কমন যে প্রশ্নগুলো থাকে, সেই কমন প্রশ্নগুলো আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন। এনজিওতে কমন কয়েকটা প্রশ্ন আছে, বলতে পারবেন কি কি কমন প্রশ্ন? Share your PSA experience. safeguarding. Say something about yourself. সেফগার্ডিং HSSC. পিএসসি। রাইট। সো এর বাইরেও কিছু কমন প্রশ্ন থাকে এইচআর এর, এই প্রশ্নগুলো করা হয়। যেমন আপনি ইন্ট্রোডাকশন কি, আপনার মোটিভেশন কি, আপনি এই অর্গানাইজেশন সম্বন্ধে কি জানেন, তাই না? যেমন আফরোজা বলতেছিল সেফ গার্ডিং কি, পিএসসিএ কি, ক্রস কাটিং। তিনটা আইন, একটা কথা মনে রাখবেন, আইএনজিওতে 3 ধাপে প্রশ্ন করা হয়, তিন ক্যাটাগরিতে প্রশ্ন করা হয়। এক ক্যাটাগরি প্রশ্ন হচ্ছে এইচআর এর জেনারেল কোয়েশ্চেন, ওকে। একটা হচ্ছে খুব জেনারেল কোয়েশ্চেন, আপনার জেনারেল কোয়েশ্চেনের মধ্যে কি কি থাকবে? আপনার ইন্ট্রোডাকশন, আপনার মোটিভেশন কি, আপনি অর্গানাইজেশন নিয়ে কি জানেন, রাইট, কবে জয়েন করবেন বা স্যালারি নেগোসিয়েশন, এই বিষয়গুলো খুব বেসিক লেভেলের। আর আরেকটা থাকবে পার্ট ইন্টারভিউ টেকনিক্যাল পার্সন। দেখবে ইন্টারভিউ বোর্ডে তিনজনের অ্যাটলিস্ট 3জন লোক থাকে। টেকনিক্যাল পার্টে টেকনিক্যাল জিনিসগুলো আপনাকে জিজ্ঞেস করা হবে। আরেকজন থাকবে ম্যানেজমেন্ট পার্ট বা অন্য একটা ডিপার্টমেন্ট থেকে, তারা বেসিক্যালি ক্রস কাটিং প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, যেমন সেফ গার্ডিং কি, পিএসসিএ কি, তাই না? সো এই রিলেটেড বা এডমিন লেভেলের কোশ্চেন, এডমিন। জেন্ডার রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আবার ম্যানেজমেন্ট রিলেটেড প্রশ্ন, যেমন হচ্ছে কিছু কিছু এনজিওতে একদম কমন। আমি যদি ডিডিএইচআর একটা কথা বলি আপনাকে, যেমন কমন প্রশ্ন এইচআর থেকে ইন্ট্রোডাকশন, তার মোটিভেশন কি, এগুলো খুব কমন। এবং সেফগার্ডিং কি বা পিএসসি কি, একটা কমন প্রশ্ন থাকবেই। টোটাল 15 মার্ক আপনাকে বললাম। তারপরে আরো 2টা মার্ক আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে সিচুয়েশন বেস দিবে আপনাকে, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট এবং স্ট্রেস ম্যানেজমেন্ট। এরকম আপনার অর্গানাইজেশনের প্যাটার্ন গুলো আপনি যদি দেখেন যে তারা কি কি প্যাটার্নের প্রশ্ন করে, এরকম কি প্যাটার্নের প্রশ্ন করে, এরকম প্রায় মানে অনেকগুলো এনজিওর কি প্যাটার্নের প্রশ্নগুলো আমার কাছে আছে, বা আমি জানি যে এই এনজিও গুলোতে এই ধরনের প্রশ্ন করে। কারণ যেহেতু আমি কাজ করছি অনেকগুলাতে, প্লাস বিভিন্ন লোকজন যারা পরীক্ষা দিতে যায় তারা পরীক্ষার আগে পরে আমাকে শেয়ার করে। সো এই জিনিসগুলো এই প্রিপারেশনের সময় জিনিসগুলো আপনার যে কমনলি আস্কড, এই প্রশ্নগুলো আপনাকে জানতে হবে। ওয়াই ইউ আর দ্য বেস্ট ক্যান্ডিডেট, আমরা আপনাকে কেন নিব, আপনার স্ট্রেংথ কি, উইকনেস কি। যেন আমি রিসেন্ট একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করছি আপনার স্ট্রেংথ উইকনেস কি, কেউ বলতে মানে ম্যাক্সিমাম লোক বলতে পারে না তার স্ট্রেংথ উইকনেস কি। আর আমার তো কোনো উইকনেস নাই। ইজ ইট পসিবল যে তার কোনো উইকনেস নাই? সো এই যে কমন যে প্রশ্নগুলো আছে, এই কমন প্রশ্নগুলো আমার কাছে ধরেন প্রশ্ন ব্যাংক আছে। সো এই জিনিসগুলো আপনার, এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, ইন্টারভিউর আগে হোক বা পরে হোক। সো এই জিনিসগুলো যখন আপনি রেগুলার প্র্যাকটিস করবেন বা একটু দেখবেন, বা আপনার হচ্ছে ইন্টারভিউ রোল প্লে গুলো করবেন, দেখবেন যে আপনি এই কমন যে ইন্টারভিউ প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো খুব স্মুথলি আপনি আনসার করতে পারবেন। এবং কোনো জায়গায় আপনার আটকাবেন না আপনি, হ্যাঁ। আপনাকে আমরা কেন হায়ার করব, আপনার সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট গুলো কি কি ছিল, হ্যাঁ, এই জিনিসগুলো। আরেকটা কমন প্রশ্ন থাকে যে আপনি এই মানে আপনি যদি কারেন্টলি যারা জব করে পজিশনটা আপনি কেন চেঞ্জ করবেন।
সো এই প্রশ্নগুলো তো কমন আছে, এই প্রশ্নগুলোর আনসার গুলো আপনারা কিভাবে প্রিপেয়ার করবেন বা কি করবেন, মানে আপনারা আনসার গুলো কিভাবে প্রিপেয়ার করেন? আপনারা যে, আমি বলতেছি আপনাকে, এই যে কমন প্রশ্নগুলো, এই আমি যে কথাগুলো বললাম এটা তো আপনি নতুন কিছু বলি নাই, সবকিছু পুরাতন কথা, রাইট? সো আপনাদের কি মনে হয় যে এই কমন প্রশ্নগুলোরই আপনারা আনসার ঠিক মতো করতে পারেন? না ভাই, কমন কোশ্চেনে ভুল হয় বেশি। এই কমন, ট্রাস্ট মি, এই কমন প্রশ্নগুলো মানুষজন পারে না। এবং যে প্রশ্নগুলো হচ্ছে ফ্রি হিটে বল করা, আপনি ফ্রি হিটে আপনি মানে ব্যাটিং করতেছেন, কিন্তু আপনি এই জায়গাটায় আপনি ভুল করতেছেন। ইন্ট্রোডাকশনটা এমন ভাবে হওয়া উচিত যে যেখান থেকে আপনার ফার্স্ট ইমপ্রেশন যদি কোনো কারণে খারাপও হয়, তাহলে যেন সেই ইমপ্রেশনটা স্টার্ট হয়। যেমন আমার ক্ষেত্রে আমি যদি যদি কোনো ক্যান্ডিডেটকে পছন্দ হয়, আমার প্রথম 2 মিনিটের মধ্যেই তার ইন্ট্রোডাকশন বা সে কি কিভাবে বলতেছে, তার প্রেজেন্টেশন কি, আমি দেখি, বাকিটা বুঝে যাই যে সে বাকি কথা কিভাবে বলবে। আপনি কিভাবে বলতেছেন, কিভাবে স্টার্ট করছেন, ইন্ট্রোডাকশনে আপনি কি নিয়ে আসতেছেন, এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার মোটিভেশনটা বলা। এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার মোটিভেশন কি, আপনি দেখেন তো 5টা পয়েন্ট বলতে পারেন কিনা? আপনি তো 5টা পয়েন্টও বলতে পারবেন না। সেফগার্ডিং না হয়, সেফগার্ডিং এটা তো মানে কমন, এনজিওতে কাজ করলে সেফগার্ডিংটা জানতেই হবে। এই সেফগার্ডিংটাই কাউরে জিজ্ঞেস করলে পারে না। হ্যাঁ, খুব রেয়ার মানুষকে পারে যারা খুব বেশি প্রিপারেশন নিতে নেয়। সো এই কমন প্রশ্নগুলোই আপনাকে আনসারগুলো দিতে হবে আনকমন ওয়েতে। ইউ হ্যাভ টু মেক ইউর সেলফ ইউনিক ইন দিস ওয়ে। টেকনিক্যাল পার্টটা তো পরে আসবে, ধরেন আপনার 15-20 মার্ক বা 30%, কিন্তু 30% বা 40% আপনাকে আমি প্রশ্ন বলে দিচ্ছি যে ম্যাক্সিমাম এনজিওতে এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করবেই, যদি সেটা স্ট্যান্ডার্ড কোনো ইন্টারভিউ হয়। আর বাকি 60% বা 50% টেকনিক্যাল। টেকনিক্যালটা তো আপনি যেই যেই প্রফেশনের, সেই প্রফেশনাল সেই কাজ থেকে সেই সিনারিও দিয়ে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে। সো বেসিক্যালি আপনাদেরকে এই ইন্টারভিউ প্রিপারেশনটা আপনাকে ইন্টারভিউ উইন করতে সাহায্য করবে, যে আপনি কিভাবে প্রিপারেশন নিচ্ছেন। যেমন আমি যদি এখন একটা আনসার বলি, এই আনসারগুলো কিন্তু আপনারা কেউ বলতে পারেন যে ভাই এটা আনসারটা বলেন তো, আপনার আনসার আমার আনসারের সাথে আপনার আনসার মিলবে না। সো প্রত্যেকটা আনসার হবে কাস্টমাইজড। আমি জানি কারো মাথার মধ্যে এটা ঘুরতেছে যে ভাই আপনি বলেন তো কমন প্রশ্নের আনসারগুলো কি হবে। নো, আমার কমন প্রশ্নের আনসার আপনার সাথে মিলবে না। ইউ হ্যাভ টু মেক ইউর আনসার এন্ড ইট শুড বি ইউনিক। আপনার পজিশন রিলেটেড, আপনি কতদিনের এক্সপিরিয়েন্স, আপনার ক্যারিয়ার অবজেক্টিভ কি, সো সবকিছু মিলে ডিপেন্ড করে দেন আনসার তৈরি করতে হবে। আপনি যেটা করতে পারেন, আপনি আনসারগুলো তৈরি করে একদিন আমাকে বলতে পারেন যে ভাই আপনি কখন ফ্রি থাকবেন, রোল প্লে করি। তখন না হয় আমি আপনাকে দেখাইতে পারলাম যে হ্যাঁ ফাইন, রোল প্লে গুলা মানে আপনি, আমি প্রশ্নগুলো জিজ্ঞেস করছি, আপনি আনসার গুলো বলেন। প্রত্যেকের আনসার প্রত্যেকটাই হবে ইউনিক। আপনার মোটিভেশনের সাথে আমার মোটিভেশন ম্যাচ করবে না, আপনার স্ট্রেংথের সাথে আমার স্ট্রেংথ ম্যাচ করবে না। তো আপনাদের নেক্সট একটা অ্যাসাইনমেন্ট আমি দিব, সেটা হচ্ছে যে মোস্ট কমন এইচআর প্রশ্নগুলো আছে বা ম্যানেজমেন্ট প্রশ্নগুলো আছে, যেগুলো আমি বলছি, প্লাস আপনারা আপনাদের আগে যে মানে মানে আপনাদের আপনাদের নিজস্ব সোর্স থেকে বা নিজস্ব নিজের ব্রেইন থেকে বা প্রিভিয়াস ইন্টারভিউ গুলো থেকে একটা নোট ডাউন সবাই করবেন। করে সেটার আনসার সহ আমাকে 1-1 দিবেন। সেটা ডেডলাইন কবে দিবেন বলেন, কবে দিতে চান? বিফোর নেক্সট উইক? জি ভাই, ঠিক আছে। ওকে, ওকে ভাইয়া। যদি আপনাদের সময় থাকে, ওকে ভাইয়া। এটা আপনারা করতে পারেন। হ্যাঁ, যেটা করলে কি হবে, একটা একটা আপনাদের একটা মানে রিভাইজ হয়ে যাবে। আমি আপনি at least আপনাকে বলতে পারবো যে হ্যাঁ আপনার এই যে আনসারটা ঠিক আছে বা আনসারটা ভুল আছে। ওকে, এটা একবার তৈরি করে নিতে পারলে তা সারা জীবন সবগুলো ইন্টারভিউতে কাজে লাগবে। এক্স্যাক্টলি ভাই। ওকে, এবার আসেন, আপনাদের প্রিপারেশন নেওয়া শেষ। ইন্টারভিউর আগে কি করবেন? আপনি যদি অফিস লোকেশন না চিনেন, ডেফিনেটলি অফিসের লোকেশন গুলা ভালো করে চিনে আসবেন, জেনে আসবেন। আর এখন অফিস লোকেশন বের করা খুব ইজি গুগল ম্যাপ থাকার কারণে। তারপরেও যদি চেষ্টা করবেন, যদি আশেপাশে হয়, অ্যাটলিস্ট যেন মানে আপনার যেন ইন্টারভিউটা অফিস লোকেশনে যেন আপনার ইন্টারভিউর আগে প্যানিক না হন আপনি। হ্যাঁ, সো আগে থেকে কথা বলে দেখে বুঝে শুনে একদম, কারণ ইন্টারভিউ তো আপনাকে লোকেশনটা দিয়ে দেয়, তাই না? সো লোকেশন নিয়ে যেন আপনি ইন্টারভিউর আগে প্যানিক না হন। কারণ এটা কিন্তু আমি যে বলে দিচ্ছি, কথাটা আপনার কাছে মনে হইতে পারে হাস্যকর, বাট সিরিয়াসলি আমি আপনাকে বলতেছি, যারা ফিজিক্যালি আসে তারা তারা অনেক সময় রিটেন টেস্টের সময় লেট করে আসে, অফিস চিনে না, অ্যাড্রেস ঠিক মতো বুঝে না, বা কিভাবে আপনার গুগল ম্যাপ ইউজ করতে হয় জানে না। হ্যাঁ, ঠিক পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিট আগে
বা আধা ঘন্টা আগে একজন এইচআর প্রচন্ড ব্যস্ত থাকে প্রশ্ন প্রিন্ট করা নিয়ে বা পরীক্ষার হল সেট আপ করা নিয়ে, রাইট? তখন আপনারা একের পর এক ফোন দেওয়া শুরু করেন, ভাইয়া আমি এখানে আসছি, কিভাবে আসবো, কি করব। সো আপনার যাবতীয় প্রশ্ন যা কিছু আছে সবকিছুই ইন্টারভিউ ইনভিটেশন পাওয়ার সাথে সাথেই এগুলো আপনার জেনে নিবেন। এবং যে চিনে এরকম, মানে মোট কথা হচ্ছে অফিস নিয়ে যেন আপনার প্যারা না খাইতে হয়। যদি আপনি ইন্টারভিউর আগে বা রিটেন টেস্টের আগে যদি অফিস অ্যাড্রেস চিনে নিয়ে প্যারা খান, তাহলে কিন্তু আপনার ইন্টারভিউটা ভালো নাও হতে পারে। এরকম কি কেউ খাইছেন? অফিস অ্যাড্রেস চিনতেছেন না, লেট হয়েছে, মানে এরকম প্যারায় কেউ পড়ছিলেন? না ভাই। এরকম কেউ পড়ছিলেন? আর জি ভাইয়া পড়ছিলাম ভাই। তখন কি ইন্টারভিউতে আপনার ইফেক্ট পড়ছে না এই প্যারা খাওয়ার কারণে? জি, অবশ্যই ভাইয়া ইন্টারভিউতে অনেক ইফেক্ট করছে ভাই, যেটার কারণে মানে ফুল ইন্টারভিউ ভাই দেই। আমার আমার জানার ইচ্ছা, ওই চাকরিটা কি হয়েছিল? হয় নাই? না ভাই, হবে না ভাই, ট্রাস্ট মি। ওটা হচ্ছে ওই, আমি আমি হ্যাঁ আপনাকে ওই বলতেছি প্লেসটা ভাই, আমার জন্য নতুন ছিল, আপনি এই ধরেন কারণে যাইতে জীবনে, আমার অনেক পেইন হয়েছে। আমি বলি ভাই, আপনারা হয়তো জীবনে 20টা ইন্টারভিউ দিয়েছেন, আমি তো জীবনে হাজার হাজার ইন্টারভিউ নিয়েছি, রাইট? সো গত 10 বছর ধরে আমি ঢাকা বলেন, কক্সবাজার বলেন, কর্পোরেট বলেন, আমি তো গত 10 বছর ধরে ইন্টারভিউ নিচ্ছি। ট্রাস্ট মি, যারা লং লং ডিস্টেন্স থেকে ট্রাভেল করে আসে, ধরেন ঢাকা থেকে যারা কক্সে আসে, তারা যদি ওই দিন সকালবেলায় নেমে ইন্টারভিউ দিতে আসে, টেস্ট দিতে আসে, তারা সত্যিকার অর্থেই পরীক্ষা খারাপ করে। ট্রাস্ট মি, আপনি যদি এখান থেকে ঢাকা ইন্টারভিউ দিতে যান, ডেফিনেটলি মানে ট্রাই করবেন অ্যাটলিস্ট একদিন আগে যাওয়ার জন্য। ইন্টারভিউর আগে প্রপার রেস্ট অনেক অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ। সো এই সেটাই লোকেশন ভাই। লোকেশন না চিনার কারণে অনেক 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 প্রবলেম হয়েছে। আমি তো বললাম যে আপনিও তো জীবনে সর্বোচ্চ না 50টা ইন্টারভিউ দিয়েছেন আপনার 10 বছরের ক্যারিয়ার লাইফে, 100 ইন্টারভিউ দিয়েছেন। আমি গত 10 বছরের ক্যারিয়ার লাইফে হাজার হাজার ইন্টারভিউ নিয়েছি। এবং আমরা বুঝি যখন ক্যান্ডিডেটরা এরকম ট্রাভেল করে আসে, ইভেন অ্যাটলিস্ট কক্সবাজার থেকে উখিয়া থেকে আইসার অ্যাড্রেস চিনছে না, লেট হচ্ছে, পুরা পেনিক অবস্থা, তার ইন্টারভিউ খারাপ হয়েছে বা তার রিটেন টেস্ট খারাপ হয়েছে। সো অ্যাড্রেসগুলো চিনবেন, জানবেন, সমস্ত প্রিপারেশন নিবেন। ইন্টারভিউর আগে অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে হাফ এন আওয়ার আগে অফিসে ঢোকার জন্য। হ্যাঁ, আপনার হাতে একটা মানে যেন কোনোভাবে রাশ না হইতে হয়। এবং ঠিক মতো খাওয়া দাওয়া করে যান, পারলে কিছু ড্রাই ফুড রাখেন, কারণ ফিজিক্যাল ইন্টারভিউ অনেক সময় সারাদিন লাগায় ফেলে, হ্যাঁ। তো চেষ্টা করবেন টোটাল প্রিপারেশন নেওয়ার জন্য। এবং ডকুমেন্ট যদি নাও চায়, চেষ্টা করবেন আপনার আপডেটেড এক কপি সিভি নিয়ে যাওয়ার জন্য। প্লাস হচ্ছে আপনার রিলেভেন্ট ডকুমেন্টগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন। আইএনজিও গুলো চায় না, বাট তারপরেও নিয়ে যাবেন, অনেক এনজিও কিন্তু চায়। এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে আপনার যে সমস্ত ডকুমেন্ট গুলো হার্ড কপি নিয়ে যেতে বলছে, নিতে পারেন নাই? এখানে কেউ আছেন? এরকম হয়েছে কখনো? এরকম কারণ হার্ড কপি নিয়ে যাওয়া তো আসলে একটা জব প্রিপারেশনের মধ্যেই পড়ে, না নিয়ে যাওয়ার তো এটা মেজর ভুল। এক্স্যাক্টলি। সো বেসিক্যালি এরকম হওয়াটা খুব স্বাভাবিক, হ্যাঁ। সো এই এইগুলা কিন্তু সব, আমি যা বলতেছি সবগুলো পার্ট অফ প্রিপারেশন। অ্যাটলিস্ট হাফ এন আওয়ার আগে যাবেন, একদম ইন্টারভিউতে ঢোকার আগে আপনি লাস্ট একটা ওয়াশরুমে যাবেন, আপনার অ্যাপিয়ারেন্সটা চেক করে আসবেন সব ঠিকঠাক আছে কিনা, আপনাদের লিপস্টিক বা টিপ গুলা সব ঠিকঠাক আছে কিনা। ডেফিনেটলি টিপ কিন্তু পরা যাবে ইন্টারভিউয়ের সময়, হ্যাঁ। আমার কি শুনতে পাচ্ছেন সবাই? বাকিরা কিন্তু কথা বলতেছে না অনেকেই। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ক্লিয়ার ভাই ক্লিয়ার ভাই। বাকি এই আপুরা তো সেশনের জি ভাইয়া শুনতে মানুষজন পাচ্ছি, ইন্টারাকশন খুব কম। শুনতে পাচ্ছি ভাইয়া। সাবা ভাই, মনে হচ্ছে না অনেক কম? এর আগে সেশন গুলোতে মনে আছে আপনার মানে কিরকম interaction ইন্টারাকশনই ছিল? নাই ভাই, এদিকে আসলে ইন্টারাকশনই নাই। আমি আর আপনি বক করতেছি, এই দুই ইন্টারাকশন একজন একদমই ছাড়া করতেছে না আপনি। খুব বেশি কেউ কথা বলে না। আগের মতো করে ভাই সবার ভিডিও মাস্ট বি অন করেন, দেখবেন সবাই কথা বলবে। হ্যাঁ ভালো সবাই কথা, আমরা চালু করি। একটু ভিডিওটা সবাই অন করেন তো। আমরা ইন্টারভিউ যাচ্ছি ভাই, মানে বুঝছেন ইন্টারভিউটা এত, আমরা আর আর হয়তো 30 মিনিটের মতো থাকবো। সো প্লিজ একটু চেষ্টা করেন, যাদের প্রবলেম তাদের বাদ দিয়ে ভিডিওটা একটু অন করেন, একটু ইন্টারাকশন নেই। আর জামা কাপড় পরে নিয়েন, হ্যাঁ। আমার এরকম কিন্তু এক্সপিরিয়েন্স আছে। ভাই আমার ভাই গরম ভাই, টি শার্ট খুলে ফেলছি, আবার কি পরবো? আপনি একটা ওড়না দিয়ে তারপরে বসে যান, আর গামছা নিয়ে বসে যান ভাই। ওকে, ফাইন। বাকিরা সবাই মনে হয় শুয়ে শুয়ে ক্লাস করতেছে, তো ওরা ওরা ওপেন করবে না। ফাইন। আচ্ছা, বেসিক্যালি যেখানে ছিলাম আমরা, ইন্টারভিউ ঠিক ঢোকার আগে, আচ্ছা, ইন্টারভিউ ঢোকার আগে একটু ওয়াশরুমে যান, সব ঠিকঠাক করে দেখে আসেন।
আপুরা টিপ পড়ে যায় না ইন্টারভিউর সময়? হ্যাঁ, অনেক সময় হচ্ছে যারা মানে অন্য রিলিজিয়ান মানে হিন্দু কেউ আছেন? জি আছি। আচ্ছা, তো আপনি তো আপু না, যাই হোক। তো শাঁখা সিঁদুর এগুলো পরে যায় না, এগুলো অনেকেই পরে আসে। হ্যাঁ, শাঁখা সিঁদুর টিঁদুর দিয়ে আসে ইন্টারভিউর সময়। ভাই পাইছি, কত কিছু যে পাইছি ইন্টারভিউর সময়, ইউ হ্যাভ জিরো আইডিয়া। হ্যাঁ, শাঁখা সিঁদুর পান খায় আসে ইন্টারভিউ দেওয়ার জন্য, এরকম বহু গল্প ঘটছে। আপনার এর মধ্যে এরকম কেউ নাই, সো এরকম কিছু করে যায় না। আর আপুরা যদি লিপস্টিক দিতে হয় দিবেন, খুবই খুবই সফট একটা লিপস্টিক, খুব হাই কড়া কালারে কোনো কিছু দিয়েন না। হ্যাঁ, সো ইন্টারভিউ গুলো এগুলো কিন্তু খুব বেশি অবজার্ভ করা হয়। যদি কোনো সিনিয়র সিটিজেন ইন্টারভিউ বোর্ডে থাকে, তাহলে কিন্তু আপনার চাকরি একদম সবার আগেই নাই। হ্যাঁ, লাল কালার লিপস্টিক দিয়ে গেছেন, একদম ঝিকঝাক করে গেছেন, আগেই চাকরিটা নাই হয়ে যাবে। হ্যাঁ, অনেক যে লোকাল এনজিওতে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কিন্তু একদম খুব সাবধান হয়ে যাবেন। আর লোকাল এনজিওতে ইন্টারভিউ দেওয়ার জন্য আমি একটা ট্রিক্স আপনাদেরকে বলে দিই, চেষ্টা করবেন যদি পসিবল হয় শাড়ি পরে যাওয়ার জন্য। কারণ লোকাল এনজিওতে বুড়া বেটারা থাকে ইন্টারভিউ বোর্ডে, তারা কিন্তু একটু শাড়ি দেখলে মানে তারা পছন্দ বেশি করে, রেদার দেন সালোয়ার কামিজ। আমার এই কথার সাথে কি সবাই একমত নাকি দ্বিমত আছে কারো? বিসিএস এর ভাইবার মতো ভাই। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই তো। সহমত ভাই। আচ্ছা, বিসিএস এর ভাইবার মতো, বিসিএস এর ভাইবাতে তো আসলে শাড়ি পরে যাওয়া মাস্ট। এক্স্যাক্টলি, সো বিসিএস ভাবে কেন? কারণ পুরো সব বুড়া বুড়া লোকরা ইন্টারভিউ নিবে। হ্যাঁ, আচ্ছা, বাকি আপুরা কিন্তু কেউ কথা বলতেছেন আজকে। আপুরা কি ঘুমায় গেছে সবাই? শুনতেছি। বাকিরা নাকি আপনারা বিরক্ত হচ্ছেন? আফরোজ আক্তার, নূরে জান্নাত, শুনতে পাচ্ছি ভাইয়া। নূরে জান্নাত শুনতে পাচ্ছেন আপনি? শুনতে পাচ্ছি ভাইয়া। একটু একটু মাঝে মাঝে রেসপন্স করেন। হ্যাঁ, আচ্ছা। সো ইন্টারভিউতে যখন ঢুকবেন, একটা কথা আমার সবসময় মনে রাখবেন, ইন্টারভিউতে ঢুকে আপনারা থ্যাঙ্কস দেন না। কারণ কি বলেন তো? হ্যাঁ দেন, কয়েকজন তো দেন, ম্যাক্সিমাম লোকজন ইন্টারভিউতে ঢুকে কোনো থ্যাঙ্কস দেন না, যে ভাই থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য, বা থ্যাংক ইউ আমাকে মানে সুযোগ করে দেওয়ার জন্য। এরকম কয়জন থ্যাঙ্কস দেন? এটা ভাই ফার্স্ট ইমপ্রেশনের ভিতরেই পড়ে ভাই একটা জিনিস। জি ভাই, আমি দিই ভাই। আপনি দেন? বাকিরা কোনো কথা বলছেন? আপুরা আপনারা কি থ্যাঙ্কস দেন না ইন্টারভিউ পরে? তারা মনে করে ভাই ইন্টারভিউ নেওয়া ডাকছে তো মাস্ট, এই জন্য আসলে তারা থ্যাঙ্কস থ্যাঙ্কস চিন্তা করে না। আমার ইন্টারভিউ আমি দিতে আসছি, থ্যাঙ্কস বুঝলাম দিব না, কেন? আজকে আজকে আপুরা সবাই চুপচাপ হয়ে আছে, মানে কোনো কোনো কিছু মানে মানে রেসপন্স করতেছে না ওরা। ওরা মনে হয় বিরক্ত হয়ে গেছে, আজকে ওদের ভালো লাগতেছে না আজকে আজকে সেশন। দেখছেন, ঘটনা কিন্তু সত্য। হয়তো তারা শুনতেছে না, হয়তো তাদের আজকে ভালো লাগতেছে না, অথচ এই ডিসকাশন গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, দাঁড়ান একটা সেকেন্ড। হ্যাঁ আরিফ ভাই। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। সো ইন্টারভিউতে ঢুকে সবার আগে ঢুকবেন, ঢুকে থ্যাঙ্কস দিবেন। অবশ্যই তারা বসতে আপনাকে বলবে, বসবেন। এবং হচ্ছে না বুঝে কোনো প্রশ্নের আনসার দিবেন না। না, প্রশ্ন না বুঝে কোনো প্রশ্নের আনসার দিবেন না। আমি আবার রিপিট করতেছি, প্রশ্ন না বুঝে প্রশ্নের আনসার দিবেন না। 3বার রিপিট আমি এই জন্যই করলাম, না 70% পিপল সহজ সহজ প্রশ্ন করা হয়, প্রশ্নটা না বুঝে আনসার দেয়, যার জন্য যেটা জিজ্ঞেস করছি সেটা না বলে অন্য কথা বলা শুরু করে। তাপা ভাই, ইন্টারভিউ নিচ্ছেন তো জীবনে অনেক, আমি কি ঠিক বলছি জি ভাই, আপনাকে? ঠিক ঠিক বলছি এই কথাটা? জি ভাই, একদম ঠিক। প্রশ্ন না বুঝে উত্তর দেওয়া টেন্ডেন্সি আপনাদের। হ্যাঁ, প্রশ্ন না বুঝে আপনারা উত্তর দেওয়া শুরু করে দেন প্লিজ। সবার আগে চেষ্টা করবেন, প্রশ্ন যদি না বুঝেন, যদি আপনার ইংলিশে বুঝতে সমস্যা হয়, অনেকে কিন্তু প্রশ্নটা ইংলিশে করে। হ্যাঁ, ইংলিশ যদি বুঝতে সমস্যা হয় প্লিজ জিজ্ঞেস করবেন। যদি কেউ ইংলিশে প্রশ্ন জিজ্ঞেস করা স্টার্ট করে, ডেফিনেটলি আপনাকে আনসার দিতে হবে ইংলিশে। যদি কোনো কারণে আপনার ইংলিশে প্রবলেম, পারতেছেন না ভাই, না পারলে তো এখানে তো আর বসে থাকবেন না বোবা, মানে আপনি তো বোবা হয়ে থাকবেন না। আপনি রিকোয়েস্ট করবেন যে স্যার, ভাই, আপা,
আমি কি বাংলায় বলতে পারি? সো প্লিজ অনুমতি নিয়ে, যদি ইংলিশ না পারেন, আপনার তো না পারলে তো আপনাকে মারার কিছু নাই, বাট পারমিশন নিয়ে যেটাতে কমফোর্টেবল সেটাতে বলবেন, বা তার যদি পারমিট করে। বাট ইন্ট্রোডাকশনটা মাস্ট ইংলিশে দিবেন, মাস্ট। সবাইকে বলতেছি, প্লিজ একটু সবাই রেসপন্স করেন, সবাই একটু হ্যান্ড রেজ করেন তো সবাই। ঠিক আছে ভাই। সবাই হ্যান্ড রেজ করেন নাই, 2-3 জন করছেন মাত্র। আচ্ছা, বিজ্ঞান হলো এই ক্ষেত্রে প্রশ্ন যদি কয়েকবার জিজ্ঞেস করা হয়, আমি আমি যে প্রশ্নটা বুঝতেছি না, আমি যদি বারবার প্রশ্নটা মানে বলার জন্য করি, বারবার জিজ্ঞেস করি, সেটা কি কোনো নেগেটিভলি নিবে কিনা? ফার্স্ট অফ অল ভাই, একবার আপনি দুইবার যদি তিন। বারবার জিজ্ঞেস করেন হ্যাঁ। তার মানে কি? তার মানে আপনি, হুম আপনাকে এমন কোনো প্রশ্ন করা হবে না। আপনি লজিস্টিকের, আপনার সাথে হুম কি হুম। এরকম কখনো হয়েছে যে আপনাকে মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন করতেছে, আপনি প্রশ্ন বুঝতেছেন না? প্রশ্ন বোঝারাও না, ইন্টারভিউ। এরকম তো না। আপনি যদি টেকনিক্যালি সাউন্ড থাকেন, ডেফিনেটলি প্রশ্নটা বুঝবেন না। আনসার আপনি না পড়তে পারেন, কিন্তু প্রশ্নটা ডেফিনেটলি বুঝবেন। হ্যাঁ, আমি এটা বলতে চাচ্ছি, যদি প্রশ্ন না বুঝেন একবার দুইবার, তাদেরকে আপনি বলবেন, স্যার আমি প্রশ্নটা বুঝি নাই, ভাই আমি প্রশ্নটা বুঝি নাই, ইউ ক্যান আস্ক। তার মানে তো এটা না যে হুম আপনি সব কোনো প্রশ্নই বুঝবেন না। হুম, এখন আপনাকে প্রশ্ন করেছে ইংলিশে, আপনি যদি ইংলিশ না হ্যাঁ। বুঝেন ভাই, সেটা তো সেটা তো মনে করেন যে ইন্টারভিউ বোর্ড করতে পারবে না। সেক্ষেত্রে আপনি আগেই বলে দিন, স্যার আমার বাংলায় জিজ্ঞাসা করেন, আমি বাংলায় কমফোর্টেবল। যেমন আমার লজিস্টিক ম্যানেজারের সময় একটা ইন্টারভিউ, একজন ক্যান্ডিডেট ছিল যিনি ইংলিশ বুঝে না, বুঝলেও সে বলতে পারে হুম না। হুম। তাকে আমারে বলছে আমি কি করব ভাই, আচ্ছা আচ্ছা রিটেন টেস্টের পর আমারে ফোন দিছে, আপনি যদি একদম ইংলিশ না বুঝেন, কারণ এখানে একজন বিদেশি থাকবে, আপনি আগে বলে নিয়েন যে আপনি ইংলিশে আচ্ছা আচ্ছা। পারবেন না, আপনি বাংলায় দিবেন। হ্যাঁ, বাট এটা ওকে। ওই কিন্তু আবার চাকরিটা হবে না, চাকরিটা তার হয় নাই। যাক, ইংলিশ জানাটাও মানে ইজ পার্ট অফ ইউর স্কিলস। অবশ্যই ইম্পর্টেন্ট। কোনো প্রশ্নের আনসার না বুঝে দিবেন না, বুঝে তারপর দিবেন। কখন ইন্টারভিউ বোর্ডে কোনো মিথ্যা কথা বলা যাবে না। একটা মিথ্যা কথা বললে ধরা খায় যাবেন, কারণ তখন একটা মিথ্যা কথা ঢাকার জন্য আপনাকে আরো 7টা মিথ্যা কথা বলতে হবে, আপনি কট খাবেন। হ্যাঁ, কোনো আনসার সিম্পলি ইয়েস এবং নো বলবেন না। ভাত খাইছো? হ্যাঁ ভাত খাইছি। না, বাবু খাইছো, এগুলা বললে আপনি বলো যে হ্যাঁ বাবু খাইছি, এটা বললে হবে না। তাহলে কি বলতে হবে বলেন তো? কেউ হাসেও না, ডিটেলস, মানে কাউকে ডিটেলস ডিটেলস হাসাইতেও বলতে পারতেছি হবে না। ভাই, ডিটেলস ডিটেলস বলতে হবে। তো শুধুমাত্র যদি আপনাকে জিজ্ঞেস করে, ডু ইউ লাইক রেড কালার? ইয়েস, আই ডু লাইক রেড কালার বিকজ, হ্যাঁ বলেন, গোলাপ ফুলের কালার হচ্ছে, আমি গোলাপ ফুল পছন্দ করি, গোলাপ ফুলের কালার হচ্ছে লাল। জানি না গোলাপ ফুল কি লাল কালার না গোলাপি কালার। এই কালো আছে, সাদাও আছে। দুইটা কালারই আছে। লাল লাল লাল। গোলাপ ফুলের সাদা আছে। মোর দেন 100 কালার আছে, ওকে? সাদাগুলো তো আছে। গোলাপ ফুলের 100-এর উপরে কালার আছে। সো শুধু লাল আর সাদা কালার না, হ্যাঁ, আর বহু ধরনের গোলাপ ফুল আছে। যাই হোক, সো শুধু আনসার ইয়েস এবং নো দিবেন না, ট্রাই টু এক্সপ্লেইন দ্য আনসার। আপনি কেন ইয়েস বলছেন, কেন নো বলছেন, ওকে? হ্যাঁ, কিছু প্রশ্ন বুঝতে জিজ্ঞেস পারছি। করে ক্লোজ এন্ডেড। আপনি কি জব করতেছেন? হ্যাঁ স্যার, আমি এখন XYZ কোম্পানিতে আছি। বিষয়টি এরকম। এবং আনসার দেওয়ার সময় মাস্ট ইউজ এক্সাম্পল। আচ্ছা নুরজান আপু, আপনি এখনো হ্যান্ড রেজ করে রাখছেন, আপনার কি মানে প্রশ্ন আছে কোনো? আপার হাত ব্যথা হয় নাই এখনো। প্রশ্ন আছে আপু? আচ্ছা নাই, প্রশ্ন নাই। আনসার দেওয়ার চেষ্টা করবেন উইথ এক্সাম্পল। আপনার প্রিভিয়াসলি বা কারেন্টলি কাজ করতেছেন, এক্সাম্পল দিয়ে দিবেন। এবং আরেকটা জিনিস বলি আপনাকে, ইন্টারভিউর সময় আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। আপনারা কখনো কি এখানে আর্মিতে ইন্টারভিউ দিয়েছেন কেউ, বা কোনো আইডিয়া আছে আর্মিতে ইন্টারভিউ বোর্ডে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়? ভাই 38 মিনিট আছে, মানে এই বাকি পার্টটুকু প্লিজ একটু মনোযোগ দিয়ে চেষ্টা করে শোনার জন্য। না ভাই, দিই নাই। বাট শুনছেন কিনা আর্মিতে ইন্টারভিউ গুলো কেমন ভাবে দেওয়া হয়? কারো কোনো আইডিয়া নেই আর্মিতে ইন্টারভিউ বোর্ডে কেমন কি জিজ্ঞেস করা হয়? আর্মিতে না কেমন, ভাইয়া। এখানে কারো কোনো কোনো শুনে নেও নাই? সিরিয়াসলি বলতেছেন আমাকে যে আর্মিতে ইন্টারভিউ কিভাবে নেওয়া হয়? কেউ শুনেন নাই? আচ্ছা, এইটা কি কখনো শুনছেন আর্মিতে ইন্টারভিউর সময় তারা যে হচ্ছে আপনার গালিগালাজ করে, এবং তারা যে খুব বিশ্রী কথা বলে? আর্মি বলেন, ডিফেন্স বলেন, অনেক জায়গায় শুনছেন? ভাই আমি আমার কলেজের যে ই ভাই থাকতো বিএনসিসি,
হ্যাঁ, ওইখানে ওরা মানে যা মুখে যা আছে সব কথাই বলে। আর এক্স্যাক্টলি, শাস্ত্রী বিষয় তো আছেই আলাদা। আর যখন কথা বলতে হবে লাউডলি কথা বলতে হয় অনেক। এক্স্যাক্টলি। সো মেইন বিষয়টা আমি যেটা বোঝাতে চাচ্ছি, অনেক গভর্নমেন্ট ইন্টারভিউ বলেন প্লাস হচ্ছে অনেক ইন্টারভিউতে তারা আপনার ইমোশনটাকে কতটুকু আপনি ইমোশনটা কন্ট্রোল করতে পারেন সেটা আপনার তারা চেক করে। সাফা ভাই কিছু বলবেন? ভাই মেনলি আসলে ইন্টারভিউ বোর্ডে ওরকম স্যাররা চেক করে যেটা, এটা হলো আসলে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে, যে ইন্টারভিউর মাঝখান দিয়ে অন্য আরেকটা টপিক বলেই আপনাকে অন্য কিছুতে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যাতে আপনি ডিস্ট্রাক্ট হন, আপনি ইন্টারভিউতে নাই, পরবর্তীতে আবার সেম কোয়েশ্চেন করলে তখন আমরা আটকে যাই যেটা। এক্স্যাক্টলি। আমি আপনাকে গ্রামীণ ফোনের একটা মানে ইন্টারভিউ এক্সাম্পল দিব। গ্রামীণ ফোনের কল সেন্টারে ইন্টারভিউ বোর্ডে থাকার একটা সুযোগ আমার হয়েছিল। সো ইন্টারভিউ, আচ্ছা বলেন, কল সেন্টারে কল দিয়ে বিভিন্ন ফানি ভিডিও গুলো আপনারা শুনছেন না ইন্টারভিউতে, মানে বিভিন্ন রবি বা গ্রামীণ ফোনে কাস্টমার কেয়ারে ফোন দিয়ে কি কি বলে কাস্টমাররা? জি জি ভাই। ভাই, শুনছি ভাই। জি ভাই শুনছি। সবাই শুনছেন। সো গালিগালাজ করে, এই বলে সেই বলে, মানে খুব বিশ্রী ভাষায় কথা বলে। হ্যাঁ, এই টাকা কারি নিছস কেন, হুম। হ্যান ত্যান, যাক আমি সেশনের মধ্যে এসব কথা না বলি। সো এদেরকে আমরা 3 মাস প্রথমে ট্রেনিং করাই। প্রথমে একটা মানে ভয়েস টেস্ট হয়, অ্যাপটিটিউড টেস্ট হয়, বিভিন্ন টেস্ট মেস্ট পার করার পরে মানে তারা তখন ট্রেনিং এর সুযোগ পায়। 7 দিন পর্যন্ত আমরা বিভিন্ন ভাবে টেস্ট ওদেরকে নেই, এবং টেস্টের সময় যেহেতু 7 দিন ধরে হয় তাদেরকে আমরা একটা অ্যালাউন্স দেই। এবং ট্রেনিং পিরিয়ড মানে হচ্ছে আপনার মানে 7 দিন পরে কি ঘটে, 7 দিন হচ্ছে আপনাদেরকে একটা বেসিক টেস্ট নেওয়া হয়, গাইডলাইন দেওয়া হয়। ফাইনাল ইন্টারভিউর দিন আপনার কোনো আইডিয়া আছে কি ধরনের ব্যবহার করা হয়? এগুলো কিন্তু ট্রেনিং এ বলে দেওয়া হয়। দেখো ভাই, তোমাদের কাস্টমাররা ফোন দিবে, ফোন দিয়ে প্রথমে গালি মারবে একটা, এই অমুকের বাচ্চা তমুকের বাচ্চা। সো তুমি কিন্তু রিয়াক্ট করতে পারো, জি স্যার জি স্যার বলেন। হ্যাঁ, সো এটা কিন্তু ট্রেনিং দেওয়া হয়। কিন্তু তারপরে ইন্টারভিউ বোর্ডে যখন আসে আপনি মানে, আমি স্ল্যাং এখন ইউজ করবো না এই জায়গায়, ভাই এত বাজে ভাবে বলে, ইউ হ্যাভ জিরো আইডিয়া। সো বলার কারণ এইটাই যে কল সেন্টারে ফোন দিয়ে এক একজন এক এক সময় যা ইচ্ছা তা বলতে পারে। তুমি কতটা তোমার টেম্পার কন্ট্রোল করে তুমি জি স্যার জি স্যার বলতে পারো, জি স্যার বলেন, জি 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 স্যার ইউ আর রাইট স্যার, রাইট। সো এটা কিন্তু আমি এই জন্যই বলতেছি যে এই ইন্টারভিউ গুলোতে আমরা তো যারা এনজিওতে ইন্টারভিউ নেই, আমরা তো আপনাকে ওই ধরনের কোনো কিছু বলবো না, বাট আমাদের ওয়ে আছে। আমরা যারা এইচআর বা যারা ইন্টারভিউতে মানে ইন্টারভিউ নিতে নিতে যারা প্রো হয়ে গেছে, তারা জানে যে আপনাকে কিভাবে ডিস্ট্রাক্ট করা, যেটা সাফা ভাই বললো, আপনাকে এত সুন্দরভাবে ভদ্রভাবে আমি আপনাকে ডিস্ট্রাক্ট করতে পারবো, আপনি কোনো কথা বলতে পারবেন না। আই ক্যান গ্যারেন্টি ইউ আপনি কোনো কথা বলতে পারবেন না হু এভার ইউ আর। কারণ আপনাকে আমি এমন প্রশ্ন করব, আপনাকে আমি এমন ভাবে আপনি ডিস্ট্রাক্ট করব, আপনি শুধু চিন্তা করবেন যে আমি কি বেয়াদবি করব। বেয়াদবি একবার করবেন শেষ, একবার টেম্পার হয়ে যাবেন শেষ। সো দেয়ার আর মেনি ওয়েজ যে আপনাকে শুধু গালিগালাজ না করেও বা বিভিন্ন উল্টাপাল্টা কথা না বলেও উল্টাপাল্টা প্রশ্ন না জিজ্ঞেস করেও আপনাকে টেম্পার করা যায়। সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। অনেক সময় দেখবেন লোকাল এনজিও গুলাতে অনেক সময় উল্টাপাল্টা ইন্টারভিউতে জিজ্ঞেস করে। কেন জিজ্ঞেস করে? আপনাকে দেখার জন্য যে আপনি কতটা কন্ট্রোল করতে পারবেন। আমরা যারা কাজ করি ম্যাক্সিমাম তো এখানে ফিল্ড বেস, তাই না? অফিস বেস আমরা খুব কম আছি। অফিস বেজের স্টাফরা হয়তো বা এরকম ইস্যুগুলো খুব কম হ্যান্ডেল করে, বা যারা ফিল্ডে যায় তারা কিন্তু এই ধরনের মানে এই ধরনের সিচুয়েশন তারা 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 হ্যান্ডেল করে। যারা ফিল্ডে রুগী দেখে, ভাই রুগী কত কথা বলে, কত ভাবে মারতে আসে, কত কাহিনী করে। সো এই জন্য ইন্টারভিউ বোর্ড গুলোতে চেক করা হয় যে আপনি কতটা ইমোশনালি স্টেবল। সেকেন্ড থিং মানে আরেকটা টপিক হচ্ছে যতটুকু পারবেন ক্লিয়ারলি বলার চেষ্টা করবেন। ক্লিয়ারলি আপনার কথাটা যেন বোঝা যায়। আমার মতো খুব ফাস্ট কথা বললেন না ভাই। আমি আমি এরকমও জীবনে জব পাইছি, করতেছি, করছি। ইন্টারভিউ মানে জয়েন করার পরে বলে ভাই আপনি এত ফাস্ট কথা বলেন, আপনার ইংলিশে ফাস্ট কথা বলা ধরতে, নোট যে করবো আমরা ইন্টারভিউ নোট করতে পারি নাই। আমি রিসেন্ট 2টা অর্গানাইজেশনের কথা আমি নাম বলবো না, মানে আমি ইন্টারভিউ জয়েন করার পরে বলে যে ভাই একটু স্লো কথা বলেন, ইংলিশে এত ফাস্ট কথা বলেন আপনি, আপনার কথাগুলো যে আপনার কথাগুলো যে আমরা নোট করব, কথা বলতেছেন বুঝতেছে কিন্তু নোট করার সময় নাই, আপনি সেকেন্ডের মধ্যে কয়েকটা পয়েন্ট বলে ফেলতেছেন। সো ভাই এটা আমারও একটা প্রবলেম আছে। যতটুকু পারবেন একটু শান্ত ধীরে বলার চেষ্টা করবেন। হ্যাঁ, ক্লিয়ারলি বলার চেষ্টা করবেন। আগের অর্গানাইজেশন নিয়ে বা কারেন্ট অর্গানাইজেশন নিয়ে, সাফা ভাই
ভাই ইন্টারভিউ বোর্ডে আসলে আমরা যেটা চিন্তা করি, যত তাড়াতাড়ি বলে শেষ করে বেরিয়ে যাওয়া যায় তত ভালো। এইটা আসলে ভুল ধারণা আমাদের, যার কারণে আসলে আমরা খুব তাড়াতাড়ি করি বা খুব স্পিডে তাড়াতাড়ি বলে ফেলার চেষ্টা করি বা ইয়া করি। ওই জন্য আসলে ইমপ্রেশন খারাপ হয় আমাদের যেটা। হ্যাঁ, শুধু এটাও না, আপনাকে দেখবেন যে ইন্টারভিউরাই বলতেছে যে ইউ হ্যাভ 40 মিনিটস, ভাই তাড়াতাড়ি শেষ করবেন, টু দ্য পয়েন্ট আনসার দিবেন। ভাই সে যা মন চায় করুক, তার সমস্যা। সে, ধরেন আমরাও এই কাজটা করি, ধরেন আমি নিজেও এখন এই কাজটা করি, ভাই আনসার দিবেন টু দ্য পয়েন্ট। না এটা আমি করি এটা এটা কারণ আছে, কারণ মানুষ হচ্ছে প্রশ্ন না বুঝে উল্টা পাল্টা বলে সময় নষ্ট করে। সো আপনি আপনার সময় নিবেন। বাট আমার সাথে একটা আইএনজিও, মানে একটা ইউএন অর্গানাইজেশন আমার সাথে বেয়াদবি করছে। তারা আমার প্রশ্ন মাঝখানে 3বার থামাই দিছে, 3বার তারা আমার থামাই দিছে, আমার প্রশ্ন উত্তর দিতে দেয় নাই। এই অর্গানাইজেশন জীবনে কোনো অ্যাপ্লাই করবো না। মানে এটা হচ্ছে হয় ইন্টেনশনাল, ভাই, এটা হচ্ছে তাদের ইন্টেনশনালি। আসলে, হ্যাঁ তারা আসলে এরকম। রিসেন্টলি আমিও পরীক্ষা দিতে বসে এরকম ফেস করছি, আমার 15 মিনিট টাইম দিছে কিন্তু আমি 25 মিনিটে শেষ করছি। বা এটা কি সম্ভব আপনাকে টাইম ফ্রেম ধরে দেওয়া? হ্যাঁ, না সম্ভব। সম্ভব না ভাই, কারণ সম্ভব যদি কম্পিটেন্সি আপনাকে, বেস। যদি আপনাকে এমসিকিউ দেয় তাহলে সম্ভব আছে ভাই। সাবা ভাই খাইছেন, হুম। ঘুমাইছেন, বিয়ে করছেন, তাহলে সম্ভব। এখন আপনার হ্যাঁ, লেভেলে আমার লেভেলে যদি কাউকে এসে বলে যে 15 মিনিট শেষ করো, ইজ ইট পসিবল? ফাইজলামি করতে আসছো তুমি? নিবা না বললেই পারো। আচ্ছা, কম্পিটেন্সি বেসড আবার বলবে যে ডেসক্রাইব করো, কিন্তু বলবে যে টাইম দিবে না, তাহলে কিভাবে হয়? এক্স্যাক্টলি। যাই হোক, তারপরে যখন যখন বলবে তখন চেষ্টা করুন একটু প্রিসাইসলি বলার জন্য। হ্যাঁ, কখনো আপনার প্রিভিয়াস বা কারেন্ট অর্গানাইজেশন নিয়ে কখনোই কোনো নেগেটিভ কথা বলবেন না। জানেন যে নেগেটিভ, কখনো বলা যাবে না। সেনসিটিভ কোনো টপিক নিয়ে, পলিটিক্যাল ইস্যু, রিলিজিয়াস ইস্যু, এইগুলা যদি জবের সাথে কোনো লিঙ্ক আপ না থাকে, যেমন যে গভর্নমেন্ট লিয়াজও, তার কিন্তু এটার সাথে লিঙ্ক আপ, তার বলতে পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলতে হবে, রিলিজিয়াস ইস্যু নিয়ে তার কথা বলতে হবে। কিন্তু আপনি ভাই ভুলেও বললেন না। অনেক সময় আমরা ইন্টারভিউ বোর্ডে ভুল করে কোন টপিকে চলে যাই, পলিটিক্যাল ইস্যু নিয়ে বিপদে পড়বেন। ধরেন আপনি আওয়ামী লীগ করেন, আমি বিএনপি করি, কোনো কারণে আমার আমি বুঝে গেলাম যে আপনি আওয়ামী লীগের লোক, খাইছে শেষ, ভাই আল্লাহ হাফেজ, হবে না। সো এটা কখনো করা যাবে না। এবং যখন আপনি আনসারগুলো দিবেন, বি কনফিডেন্ট, এবং আপনি যখন কথা বলবেন একটা এনথুজিয়াজম বা একটা কনফিডেন্স, বা অর্গানাইজেশন যেখানে আপনি পরীক্ষা দিচ্ছেন তাদেরকে নিয়ে একটু পজিটিভিটি দেখান, দেখবেন এটা আপনাকে অনেক বেশি কাজে দিবে।